নমস্কার। শ্রীজাতকে তো আপনারা সবাই চেনেন কবি হিসেবে, তাই তো? কিন্তু না, সবাই চেনে। অভিভূত হয়ে পড়েছে বলে কথা বলতে পারছে না কেউ। কিন্তু শ্রীজাত যে শুধু কবিতা লেখেন তা নয়, শ্রীজাত অনেক ছড়া লেখেন, অনেক জোকস লেখেন, আমাকে চিঠি লেখেন। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে শ্রীজাত উপন্যাসও লেখেন। আপনারা পড়েছেন হয়তো, শ্রীজাতর এখন পর্যন্ত তিনটে উপন্যাস কিন্তু বেরিয়েছে। আমিও কিন্তু কিন্তু বলতে আরম্ভ করেছি, বাংলা বললেই এটা হয়ে যায় না? হ্যাঁ। তো শ্রীজাতর যে তৃতীয় যে উপন্যাসটি, যেটি সবে বেরিয়েছে, নাম বৃক্ষ অনুবাদক, এই উপন্যাসটা বিশেষ করে আমার একটা ব্যক্তিগত ইতিহাস আছে আর কি উপন্যাসটার সাথে বলা যায়। কেননা আমার ধারণা যে শ্রীজাতর মাথায় উপন্যাসটা এসেছিল যখন আমরা একই সঙ্গে বেড়াতে গেছিলাম। কাজেই সেখান দিয়েই শুরু করব এই আলোচনাটা। শ্রীজাত, একটু বলো এর ব্যাকগ্রাউন্ডটা এবং বিষয়টা যতটুকু ফাঁস করতে চাও। না না, এটি বেফাঁসের কিছু নেই, পুরোটাই বলা যেতে পারে। শুভ অপরাহ্ন প্রথমেই সকলকে। আর KLM-কে অজস্র কৃতজ্ঞতা যে আমাদের এই অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্যে। প্রথমেই যেটা অরুণাভ বলছিলেন যে বেড়াতে মোটেই আমরা যাইনি, গেলে খুব খুশি হতাম। আমরা সেটা প্রবল কাজে গেছিলাম, মানে সেটা আর কি আমাদের ছুটিয়ে মারা হচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে গেছিলাম ওয়েলসের বেশ কিছু শহরে। এবার সেই সমস্ত জায়গায় এমন যে আমাদের মনে হচ্ছিল যে আমরা কেবলই ক্যালেন্ডারের মধ্যে আছি, আর নিশ্চয়ই কারোর ঘরে সেই ক্যালেন্ডার টাঙানো আছে, কারণ জায়গাগুলো এরকমই ছবির মতো যেগুলো সাধারণত ক্যালেন্ডারে দেখা যায়। তো তারপরে আমরা হে ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে গেলাম, যেটা ইংল্যান্ডের খুব বড় সাহিত্য সমাবেশ। এখানে যেমন এটা হচ্ছে, তেমনি একটা মাঠে তাঁবু খাটিয়ে। এবং হে অন ওয়াই বলে একটা শহরে আমরা ছিলাম, ওই ওয়াই নদীর ধারে হে শহর। সেইখানে ফেস্টিভ্যালটা আমরা 3-4 দিন ধরে অ্যাটেন্ড করি, একই সঙ্গে থাকি এবং সারা শহরটা ঘুরি। আর শহরটার সবচাইতে চিত্তাকর্ষক ব্যাপার হচ্ছে যে গোটা শহরে অজস্র বইয়ের দোকান, এবং সেগুলো বেশিরভাগই পুরনো বইয়ের দোকান। মানে আমাদের কলেজ স্ট্রিটকে 10 দিয়ে গুণ করলে গোটা হে অন ওয়াই শহরটা হয়, এবং সেটা একটা অদ্ভুত ব্যাপার। আমি ওরকম শহর কোনো দিন দেখিনি। তো তখন উপন্যাসটা আমার মাথায় আসেনি। ফিরে এসে বেশ কয়েক মাস পর যখন আবার উপন্যাস লেখার একটা বরাত পেলাম, আমাদের এখানে ওই বরাত ব্যাপারটা পাওয়ার পরেই লোকে চাগার দিয়ে লিখতে বসে, না হলে আর ওই পিছনে ছোপটি না হলে যেমন গাড়ি চলে না, আমাদেরও অত বড় লেখা আসে না। তখন লিখতে গিয়ে আমি বুঝলাম যে ওই সাহিত্য সমাবেশটা আমাকে এত বেশি প্রভাবিত করেছে, এবং তার পাশের অঞ্চলটি, যে সেটাকেই পটভূমি করে প্রিমাইজ করে এই উপন্যাসটা তৈরি। এবং সবচেয়ে যেটা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশের ব্যস্ততম অনুবাদক এবং লেখাপড়ার লোক হচ্ছেন অরুণাভ সিনহা। এটা সবাই জানে। এবং যখন আমি কাউকে বলি যে অরুণাভ আমার একটা বই অনুবাদ করছেন, তখন ওরা বলেন যে কিভাবে পেলেন ওকে। তো আমি সেটা তাদের বলি যে অনেকভাবে ব্রাইব করতে হয়, তারপর অরুণাভ রাজি হয়, ওকে সহজে পাওয়া হয় না। কিন্তু এইভাবে আমি অরুণাভকে পেয়েছি, যে খুব সোৎসাহে এই উপন্যাসটা ট্রান্সলেট করতে রাজি হয়েছেন এবং করছেন। সেই ট্রান্সলেশনটা মাঝপথে, কিন্তু মালা আর জিৎ আমাদের বলেছেন যে যেটুকু যেটুকু হয়েছে আজকে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে। যদি আমি একটু বাংলা অংশ পড়ি, আর অরুণাভ ওর অনুবাদ থেকে একটু শোনান। আমারও একটু গল্প বলার আছে উপন্যাসটা নিয়ে। সেটা হচ্ছে যে উপন্যাসটা বোধহয় শ্রীজাত তখন লিখছে বা লিখতে শুরু করবে, তখন আমরা একদিন, ও আমাকে বলে তুমি কলকাতায় এসো, আমার কথা আছে। তারপরে ও আমাকে নিয়ে গেল ফ্রি স্কুল স্ট্রিটে, কোন রেস্টুরেন্টে নামটা মনে পড়ছে না। হ্যাঁ, ওই টুংফং, আমি লোককে ওখানে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে বসে প্রথমে প্রায় 60-70 জন লোক শ্রীজাতর কাছে এসে সই চাইলো, নানা রকম কথা হলো, ঘন্টা দুয়েক কেটে গেল এইভাবে। তারপরে আমরা কথা বলতে আরম্ভ করলাম, এবং তখন আমাকে শ্রীজাত চোখ চকচক করছে, আমাকে উপন্যাসের প্রেমাইসটা বলল। এবং যেই বলল যে অনুবাদক, আমি সঙ্গে সঙ্গে মোটামুটি টেবিলের ওপরে লাফ দিয়ে বললাম যে এটা আমি অনুবাদ করব। তো শ্রীজাত বল, না না তুমি করবে না, তোমার সময় নেই। আমি বললাম না, করবোই। মানে ও রিভার্স সাইকোলজি করে করে আমাকে ওইখানেই কাবু করে ফেললো পুরো কিন্তু ব্যাপারটা। মনে রাখবেন যে প্রথমে এই চাইনিজ রেস্তোরাঁয় নিয়ে যেতে হয়েছিল। মানে প্রথম ধাপ হচ্ছে এইটা, আপনারা যদি কেউ অনুবাদ করাতে চান, প্রথমে ওকে ভালো চাইনিজ রেস্তোরাঁয় নিয়ে যাবেন, 2-3টে আইটেম খাওয়ার পরে ওকে আস্তে করে গল্পটা শোনাবেন। তখন যদি পছন্দ হয়, অরুণাভ ডায়েরি খুলবেন, এইসব আছে আর কি। ফলে আমি ঘুষের প্রথম ধাপটা বললাম আর কি। ঘুষের প্রথম ধাপ, এটা ভালো বইয়ের নাম। কিন্তু বইয়ের নাম হিসেবে খুব ভালো।
হ্যাঁ, না এসব এসব কিছুই না, কোনো ঘুষ টুসের ব্যাপার নেই। কেননা আমি তো সঙ্গে সঙ্গে নিজেকে উপন্যাসটাতে দেখতে আরম্ভ করেছি। তারপরে যখন পড়ে দেখলাম ও হরি এ তো আমি নেই, যাই হোক ততক্ষণে যাকে বলে কথা দিয়ে ফেলেছি, আর কিছু করার নেই, বেজার মুখ করে অনুবাদ করতে বসলাম। যাই হোক, না সত্যি কথা বলতে কি অসাধারণ উপন্যাস, এবং এই উপন্যাস এমন একটা সেই অদ্ভুত উপন্যাস যেটার সম্বন্ধে কিছু বলা যায় না, উপন্যাসটা পড়তে হবে, এছাড়া আর কোনোভাবে এটার বর্ণনা দেওয়া সম্ভবই না। তো তুমি যতটা সম্ভব এখন যদি পড়ো, বাংলাতে পড়লে আমি তুমি ইংরেজিতে পড়লে তারপরে ঠিক আছে, মানে অনুবাদে কাজটা কেমন হয়েছে সেটাও আপনারা একটু বলবেন, কেননা এখনো তো প্রকাশ হয়নি, কাজে এই ফিডব্যাকের এটাই সময়, বিশেষ করে সমালোচনাও প্রয়োজন এখন। না, আর তাছাড়া সত্যি অরুণাভ আমার জীবনে আসার পরে আমি বুঝতে পারি যে আমার লেখাগুলো ভালো হচ্ছে, কেননা ইংরেজিতে পড়তে দারুণ লাগে, ওগুলো বাংলায় আমি আর দ্বিতীয়বার পড়তে পারি না, এত খারাপ লাগে, কিন্তু অরুণাভ যখন অনুবাদ করে দেয় তখন মনে হয় আরে এ তো দারুণ লেখা। তো ফলে ওকে ওই জন্য মাঝে মধ্যে, যাতে আমার আত্মবিশ্বাস একেবারে তলিয়ে না যায়, আমি অনুরোধ করি 2 পাতা 4 পাতা যদি একটু করে পাঠাও, আমার পড়ে তাহলে ভাল লাগবে। তো আপনারা ইংরেজিটাই শুনুন, বাংলাটা যতক্ষণ হচ্ছে আপনারা চাটা খেয়ে আসতে পারেন। এই এসে গেছে আরেকজন। প্রথমটা পড়ি, এটা প্রথম। আসলে উপন্যাস তো ওইভাবে ধরা যায় না পুরোটা না পড়লে। আমরা 2 কি 3টে পরিচ্ছেদ বেছেছি যেগুলো আমরা পড়তে পারি। একটা কোটেশন দিয়ে উপন্যাস শুরু হচ্ছে, তারপরে প্রথম পরিচ্ছেদটা পুরোটাই সংলাপে, 2জন মানুষের সংলাপ। It is impossible to translate poetry. Can you translate music? Voltaire. আজ কেমন আছেন? আগের দিনের মতোই। জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ ডক্টর। খোঁজ রাখাটাই তো আমার কাজ, তাই নাকি? তা একরকম বলতে পারেন। আপনি হয়তো ভাবছেন সন্ধ্যের মুখে এসে বিরক্ত না করলেই পারতো, একটু হাঁটতে বেরোতেন কি? না না, তা কেন, এ তো আপনার কাজ, কাজ তো করতেই হবে। বসুন, গুছিয়ে বসুন। ধন্যবাদ প্রফেসর। কি পরিপাটি করে সাজিয়ে রাখেন ঘরখানা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। ওই আর কি, এখন ঘর গুছিয়ে রাখা ছাড়া কাজ তো নেই বিশেষ। আর আপনার চিঠিপত্র লেখা চলছে কেমন? লিখিনি এই কদিনে, লিখবার কথা ভেবেছি, কিন্তু লিখে ওঠা হয়নি। ক্লান্ত বোধ করছেন কি ডক্টর? কই না তো। খিদে ঘুম হচ্ছে তো ঠিক মতো? তাই তো মনে হয় হচ্ছে। আমি মিসেস মার্থার ঘরে ভিজিটে গিয়েছিলাম একটু আগে। অভিযোগ করলেন আপনার নামে, আপনি নাকি ডিনার করা প্রায় ছেড়েই দিয়েছেন। ও, মার্থা এমনটা বলল বুঝি? ওর কথা কানে তুলবেন না ডক্টর, ও নিজের অপরাধ লুকোনোর জন্য প্রতিবেশীর নামে এইসব বলছে। হুম, উনি কিন্তু আপনার জন্য ভারী চিন্তিত। ওর স্বাস্থ্য অবশ্য ভালোই দেখলাম, মনে টনে রাখতে পারছেন কথা টথা, ভালো ব্যাপার। বাহ, শুনে খুশি হলাম ডক্টর। মার্থা সত্যিই একজন গুণী মহিলা। তা ঠিক, তা ঠিক। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমরা সেই আগের দিনের মতোই আর কি সেই বিশেষ খেলাটা একটু খেলব। কোন খেলা? সে কি মনে নেই আপনার? এই যে কদিন আগে ভিজিটে এলাম তখনই তো। একেবারেই মনে রাখতে পারছেন না? না, মনে থাকছে তো, স্পষ্ট মনে থাকছে। অনেক দিন আগেকার সব কথাবার্তা তাজা হয়ে আছে স্মৃতিতে। যদি বলেন গত কয়েক বছরের কথা, তাহলে বলবো ঝাপসা লাগে এখন। অবশ্য গত কয়েক বছরে মনে রাখার মতো কী বা ঘটেছে এমন? তা বেশ প্রফেসর, কিন্তু ইদানিংকার কথা ভুলে গেলেও তো চলবে না। ওষুধপত্র সব নিচ্ছেন তো ঠিকঠাক? তা নিচ্ছি। আচ্ছা বেশ, শুরু করা যাক তাহলে। কি? ওই যে সেই খেলাটা, আমি একটা শব্দ বলবো, আপনি তার প্রতিশব্দ বলবেন। সব মিলিয়ে গোটা 20 আর কি। সময় নিলে চলবে না কিন্তু, ঝটঝট উত্তর দিতে হবে, কেমন? ও আহা, আপনি আবার এটাকে পরীক্ষা বলে ভেবে বসবেন না যেন। এ একটা রুটিন খেলা আর কি, তার বেশি কিছুই নয়, বুঝলেন না? এমনিতেও ও দুটোয় বিশেষ ফারাক আমি দেখি না ডক্টর। ইয়ে মানে কোন দুটোয় প্রফেসর? খেলা আর পরীক্ষা। হ্যাঁ, আপনার মজা করার স্বভাবটা কিন্তু গেল না। ভালো, তা ভালো। এসব শুকনো হাওয়ার মরশুমে নিজেকে একটু মজায় রাখতেই হয় বই কি। তাহলে শুরু করি? করুন। ঠিক আছে, আমি একটা করে শব্দ আর আপনি তার প্রতিশব্দ। একেবারে ঠিক, জানি, শুরু করুন। বিস্মৃতি, চাবি। তিক্ততা, রোদ্দুর। লাল, ভনিতা। বিপ্লব, শব্দ। ঝুড়ি, মহাকাশ। অরণ্য, অপেক্ষা। সঙ্গীত,
পথ, স্কার্ট ঈর্ষা, মাংস বন্ধু, কুকুর মনঃসংযোগ, সবজি হত্যা, দোকান ছদ্মবেশ, নাবালক ভিড়, উড়োজাহাজ সংক্রমণ, আবিষ্কার ভ্রম, শস্য দৃষ্টি, অস্ত্র ইতিহাস, চিরকুট অতীত, কক্ষপথ ঘুম, সমুদ্র ডক্টর প্রফেসর নীরব থাকেন, সমুদ্র আপনি শুনতে পাচ্ছেন প্রফেসর ব্রাইট? হ্যাঁ হ্যাঁ এই তো পাচ্ছি। শেষ শব্দের জবাবটা দিলেন না যে? দিলাম না না, কি ছিল যেন? সহজ শব্দ তো, সমুদ্র। সমুদ্র সমুদ্র আচ্ছা ডক্টর, সমুদ্র বলতে মনে পড়লো, বেশ কিছুদিন ধরেই আমি অনুরোধ জানিয়ে আসছি আপনাদের একবার সমুদ্রের ধারটা ঘুরিয়ে আনার জন্য। সেদিকে আপনারা কি একেবারেই কান দিচ্ছেন না? ওহো, এখন আবার এসব কথা কেন বলুন দেখি? বেশ, তো আমরা মার্জনা করবেন আমাকে এখন এই প্রসঙ্গ উত্থাপন করবার জন্য, কিন্তু কাকেই বা আমি বলবো বলুন? অফিসের আসেন হয়তো মাসে 1 কি 2 বার, ওর ওই গম্ভীর মুখ আরও গম্ভীর করে দিতে ইচ্ছে হয় না আমার। আপনি সপ্তাহে একবার আসেন, খোঁজ খবর নেন, বন্ধুর মতো মেশেন। সত্যি বলতে কি, এখানে প্রতিটি বৃদ্ধ বৃদ্ধার কাছে আপনি এত জনপ্রিয় যে হ্যাঁ মানে কি যে বলেন। সেই কারণেই তো আমি আপনাকে বলে ফেলি এসব কথা। এখান থেকে দূর তো নয় বেশি, সমুদ্র মাইল 2 হবে নাকি? তার কিছু বেশিই হবে হয়তো। আপনার এই আর্জির কথা আমি বড় সাহেবের মানে অফিসার মশাইয়ের কানে তুলেছি। একটা লিখিত দিতেন যদি। সমুদ্র দেখবার লিখিত আবেদন বলছেন? মানে সে থাকে, ও নিয়ে পরে কথা হবে। কিন্তু আমি যেটা দেখলাম, আপনি কেমন একটা খেলছেন ব্যাপারটা নিয়ে। আগের দিনও লক্ষ্য করেছি, ঠিক গম্ভীরভাবে ব্যাপারটাকে নিচ্ছেন না। মানে আপনার মতো একজন প্রাজ্ঞ মানুষ, তিনি এই সামান্য কটা শব্দের ঠিকঠাক প্রতিশব্দ নিশ্চয়ই মনে রেখেছেন, বা ভুলে গেলে মানে সেইটাই তো আপনার অসুখ যাকে বলে বুঝতে হবে। কিন্তু ঠিক কেমনভাবে যেন আপনি উত্তরগুলো দেন আমি খেয়াল করেছি। কিন্তু গোড়াতে আপনিই তো বললেন ডক্টর, এটা এক ধরনের খেলা। আহা, বললাম ঠিকই, সে আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার বিশ্বাস খেলাতেও আপনি এর চেয়ে অনেক নিখুঁতভাবে স্কোর করতে পারবেন। আসলে কি জানেন তো, অ্যালঝাইমার্স পেশেন্টদের ক্ষেত্রে এই স্কোরগুলো মান্য বলেই ধরা হয় কি না, তাই বলছিলাম আর কি। আপনাকে আর কী বা বোঝাবো, এত নামকরা মানুষ আপনি, এত কাজ করেছেন সারা জীবনে, মানে লেখালেখির ব্যাপারে ওসব এখন থাক ডক্টর। আপনি একটু চা নেবেন কি, অথবা ওয়াইন? ভালো অস্ট্রেলিয়ান ওয়াইন এসেছে একখানা গত সপ্তাহে, খুলিনি এখনও। না না ধন্যবাদ প্রফেসর ব্রাইট, এখনও আমাকে 4 জন পেশেন্ট ভিজিট করতে হবে, সে একদিন পরে আড্ডা দেওয়া যাবে এখন। বেশ, যেমন আপনার মর্জি। আজ উঠি তাহলে? আসুন ডক্টর। ভালো থাকবেন প্রফেসর, আপনিও। দরজাটা খোলাই থাকলো তাহলে? ও 1 মিনিট 1 মিনিট, কী ব্যাপার, কিছু বলবেন? মনে পড়েছে। কি? ওই যে আপনি সমুদ্রের প্রতিশব্দ জিজ্ঞেস করলেন, তখন উত্তর দিতে পারিনি। বেশ, তো বলুন না এখন, আমি না হয় যোগ করে নেব খাতায়। অভিধান, সমুদ্রের প্রতিশব্দ, সমুদ্রের প্রতিশব্দ। শুভরাত্রি প্রফেসর ব্রাইট, শুভরাত্রি ডক্টর বয়েল। ওকে, উইল ট্রাই দ্য ইংলিশ ভার্সন। নামটা কি বলবো উপন্যাসটার ইংরেজি নামটা? তো ইংরেজি নামটা এটা সিজাতরি আইডিয়া, যে নামটা একটু পাল্টে দেওয়া হয়েছে। ইংরেজিতে নামটা হবে দি ওক ট্রান্সলেটর, শুধু ট্রি ট্রান্সলেটর না। এটা একটা বিশেষ কারণ আছে, সেটা পরে বোঝা যাবে। তবে সিজাত কবি কান দিয়ে সব কিছু বাজনা হিসেবে শোনে, তো তো ঠিক ধরেছে নামটা কি হওয়া উচিত। How are you today? As I was yesterday. Thank you for asking, doctor. It's my job to check, though, isn't it? You could say so. Perhaps you wish I hadn't chosen to disturb you just before evening. Were you thinking of going for a walk? Not at all. Why do you say that? This is your job and you must do your job. Sit down, make yourself comfortable. Thank you. How spick and span your room is. It's a joy to behold. It's nothing. I don't have much to do besides tidying my room. And your letter writing, how's that going? I haven't written any in the past few days. I've thought about it, but haven't got round to it. Are you tired? Not in the least. How's your appetite? Sleep? I suspect they're fine. I was visiting Martha. She complained about you. It seems you have more or less given up eating dinner. Did Martha say that? Pay no attention, doctor. She accuses her neighbor to hide her own misdemeanor.
She's very worried about you, you know. She's in good health, though. She isn't forgetting things, which is excellent. I'm glad to hear that. Martha is a truly talented woman. That's true. Now, if you don't mind, we'll play that special game for a bit, just like the other day. What game? What, you don't remember? The last time I visited you, you're simply not able to remember things, are you? Of course I remember. I remember clearly. Our conversation from the other day is fresh in my memory. Of course, if you ask me about things from a few years ago, I must admit those memories have dimmed. But then, has anything memorable happened in that time anyway? Very well, but it won't do to forget recent things either. Are you taking all your medicines regularly? I am. All right then, shall we start? Start what? The game I mentioned. I'll give you a word and you'll give me a synonym. Around 20 in all. You're not allowed to think though, you have to answer at once, all right? Oh, but don't consider this a test or anything like that. It's just an everyday game, nothing more. Don't you see? In any case, I don't think of the two of them as different things. Which two things? Games and tests. Your sense of humor is still irrepressible. I'm glad. It's certainly useful to keep oneself in good humor in this season of dry winds. Shall we start? Do. I'll give you a word and you a synonym. Correct. I know. Please begin. Amnesia, key. Bitterness, sunlight. Red, preamble. Revolution, word. Basket, outer space. Forest, vigil. Music, road. Skirt, envy. Flesh, friend. Dog, concentration. Vegetables, killing. Shop, disguise. Underage, crowd. Plane, contagion. Discovery, error. Grains, vision. Weapon, history. Slip, past. Orbit, sleep. Ocean, ocean. Can you hear me, Professor Bright? Yes, I can. Why don't you answer the last one? I didn't, did I? What was the word again? A simple word. Ocean. 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 That reminds me, Doctor, I've been requesting all of you for some time now to take me to the seaside. And none of you bothered to listen. Oh, but why bring all that up now? Here we were, pardon me for bringing it up, but whom do I tell anyway? The officer visits once a month, maybe twice. I have no desire to make his already grim expression grimmer. You visit once a week, check on me, give me company, you're like a friend. To tell the truth, you're so popular with all the old men and women here that, hey, no, nothing like that. That is why I tell you these things. It's not very far after all, a couple of miles perhaps, or am I wrong? Possibly a little more than that. I passed on your request to the big boss, the officer. If you could make a written request, a written application to be allowed to go down to the sea, you mean? I meant, anyway, never mind. We can talk about that later. But I see you're being quite frivolous with this whole thing. The other day, too, I noticed you weren't taking it seriously. I mean, someone as wise as you, surely you remember the synonyms of these simple words. Or if you've forgotten, I mean, that's your illness, but we must be sure about that, too. But I've observed the way you answer. If you behave this way, how will I? But didn't you say at the beginning it was a game? I did, you're right there. But I believe you can get a perfect score in this game. The thing is, these are the scores that are considered for Alzheimer's patients. So I thought perhaps, I don't think I need to explain to you of all people. You're so famous, such extraordinary accomplishments, all those books. Never mind all that now, doctor. Would you like a cup of tea or some wine? I got some excellent Australian wine last week. I haven't opened the bottle yet. No, thank you, Professor Bright. I have to see 4 more patients. We can do this another day. All right, as you wish. May I leave then? Of course. Take care of yourself. You too. I'll leave the door open, shall I? Wait, one moment, please. What is it? Did you want to tell me something? I remember. Remember what? I couldn't give you an answer earlier when you asked for a synonym for ocean. Oh, right. Yes, very well. Tell me now. I'll add it in my notebook. Dictionary. A synonym for ocean? Synonym for ocean. Good night, Professor Bright. Good night, Dr. Boyle. হয়েছে? এবার বুঝতে পারছেন তো কেন ইংরেজি করলে শুনতে ভালো লাগে, মনে হয় যে ভালো লেখা পড়ছে। বাংলাটা খুব বাংলাটা
কোনটা বেটার, বাংলাটা না ইংরেজিটা? দাঁড়া, ভোট হয়ে যাক। এই রে, এদের সবাইকে কিন্তু আমি চাইনিজ খাওয়াইনি, মানে যারা বললেন। ফুচকা? ফুচকা হতে পারে। আমরা কি আরেকটা চ্যাপ্টার পড়তে পারি? এই এই চালাকি করে কিন্তু পুরোটা পড়ে নেবে। না না না, পুরোটা পড়বো না, একদম না। একটা চ্যাপ্টার পড়তে পারি, আর তারপর যদি সময় থাকে, আমাদের সময় 4:30 অবধি, তো আমরা কি একটু কথাও বলতে পারি নিজেদের মধ্যে, যদি কারোর কিছু বলবার থাকে বা প্রশ্ন থাকে। 3 নম্বরটা পড়বো। 3 নম্বরটা। এখানে বলি যে এই উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে দুজনের আলাপ হচ্ছে। একজনের নাম সম্যক আর একজনের নাম ক্যারল। ক্যারল একজন ইংলিশ মানুষ এবং সম্যক কলকাতার বাঙালি ছেলে, যে যাদবপুর থেকে কাজ করে ওখানে গেছে, এবং সেই ছেলেটি সিলভিয়া প্ল্যাথের কবিতা বাংলায় অনুবাদ করে, এবং ক্যারল বলে যার সঙ্গে দেখা হয় তিনি কেমব্রিজে পড়ান, এবং তিনি জীবনানন্দের কবিতা ইংরেজিতে অনুবাদ করেন। এবার এই দুজনের একটা কনভারসেশন চলছে যখন তারা হে অন ওয়াই শহরটার মধ্যে দিয়ে হাঁটছেন। তো এই পুরো চ্যাপ্টারটাই সেইটার উপরে। দেখি কত বড়, মানে কতক্ষণ। ঠিক আছে। তুমি জীবনানন্দকে আবিষ্কার করলে কিভাবে? তারা বেরিয়ে পড়েছে দুপুর দুপুর লাঞ্চ না সেরেই, হে ফেস্টিভ্যালের ঝলমলানো চত্বর ছেড়ে, আর শামিয়ানা সকলের সামনে দিয়ে চওড়া যে রাস্তা অল্প বেঁকে একটু দূরেই নেমে যাচ্ছে ছোট্ট এই নদীকেন্দ্রিক শহরের ডাউনটাউনের দিকে, সেই রাস্তায় একে অন্যের পাশে অবিন্যস্তভাবে ঠান্ডা হাওয়ার মোকাবিলা করতে করতে পাশাপাশি অন্যমনস্ক হাঁটা লাগিয়েছে সম্যক আর ক্যারল। তাদের ডান দিকে এখন আস্তে আস্তে মুছে যেতে থাকা ফেস্টিভ্যাল চত্বর, আর বাঁয়ে একের পর এক সার বেঁধে দাঁড়ানো ছোটোখাটো সব অস্থায়ী দোকানের ঝাঁক। বছরের অন্য সময় এরা এখানে থাকে না, কিন্তু ফেস্টিভ্যালের দিন কতক এইসব ছোটোখাটো দোকানের উঠতি ব্যবসা নেহাত মন্দ হয় না। তাই তারা পেরিয়ে যাচ্ছে একটা কাঠের গয়নার দোকান, একটা বাগান ক্যাফে, একটা কুকি আর একটা কেকের দোকান, কাপড়ের থলে আর ঝোলা ব্যাগেরও দোকান একখানা। ক্যারল লক্ষ্য করছে ওদিককার এক বাড়ির পাঁচিলে বসে থাকা এক খয়েরি ছোপ বেড়ালকে, যার মতিগতি বোঝা ভার, আর সম্যকের মাথায় অনেক দিন ধরে সাদামাটা অথচ রহস্যময় উত্তরের অপেক্ষাকারী যে প্রশ্ন লুকিয়েছিল সেইটা ঘুরছে। তাই সে ক্যারলকে জিজ্ঞেস করে বসলো হঠাৎ করেই, তুমি জীবনানন্দকে আবিষ্কার করলে কিভাবে? বৃষ্টি হয়ে গিয়েছে গতকাল রাতেই। ওয়েলস সামান্য উপর দিকে বলে আর বেশ কিছুটা খোলামেলা বলেও এখানে শীতলতা ছড়ায় বেশি এবং দ্রুত। এখনই এদিক ওদিক ছড়ানো ফাঁকা জমি আর বিশাল সব মাঠ ফেলে মেঘেরা পাশাপাশি নেমে আসছে ঘন কুয়াশা, যেন সাদা ধোঁয়া দিয়ে তৈরি শাড়ি মেলতে এসেছে অদৃশ্য কেউ। আর সেই সঙ্গে এ গলি সে গলি দিয়ে ফুটবল পায়ে করে হুট করে বড় রাস্তায় বেরিয়ে পড়া বেখেয়ালি বিচ্ছু ছেলেদের মতোই বেরিয়ে আসছে সামান্য কনকনে সরু আর কম বয়সী একটা হাওয়া। ক্যারলের লালচে সোনালি বাদামি ঝুঁটি সেই হাওয়ায় উঠছে, আর সম্যকের মুখ থেকে বেরিয়ে আসছে ধোঁয়া, মেয়েলি রুমালের আকার নিয়ে। যখন সে জিজ্ঞেস করছে, তুমি জীবনানন্দকে আবিষ্কার করলে কিভাবে? শহরটায় তেমন লম্বা বা বড় বাড়ি নেই, নেই কোনো নতুন তৈরি হওয়া চমকদার স্থাপত্য। সবই যেন বেশ পুরনো, যেন তারা নতুন সমস্ত কিছুকেই বেশ দূর থেকে এক স্নেহের দৃষ্টিতে আদুরে তাচ্ছিল্য করবার মতলব নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বহু বছর। রাস্তাটা যেখানে বাঁক নিয়ে বাঁয়ে ঘুরছে, সেখানে দুদিকে বেশ সব বাড়িপত্তর, যাদের টালির ছাদে চৌকোনো চিমনি অপেক্ষা করে আছে ফায়ার প্লেসে আগুন লাগবার, আর যাদের অনেকেরই গা বেয়ে পা থেকে মাথা পর্যন্ত উঠে গিয়েছে ঝকঝকে ছোট গুল্মগুচ্ছ, যার ফাঁক দিয়ে মিটমিট করে তাকিয়ে আছে কাঁচের জানলা। এতই ছোট শহর যে নিজের গাড়ি ছাড়া এদিক ওদিক যাতায়াতের বিশেষ কোনো ব্যবস্থাই নেই। ফেস্টিভ্যালের খাতিরে একটা দুটো শাটল বাস অবশ্য চলছে এই কদিন, খেয়াল করে দেখেছে সম্যক, তবে তাতে চালকের আসনে একজন ছাড়া বেশিরভাগ সময় কোনো মানুষ নেই, কেননা মানুষ হাঁটছে। শহরের শরীর বেয়ে সমস্ত রকম চড়াই উতরাই ভেঙে নানান স্বাদের উঁচু নিচু ঢাল পেরিয়ে একটা না একটা ঝোলা কাঁধে কত না রঙের ছাতা মাথায় ঝাঁকে ঝাঁকে মানুষ হাঁটছে। সম্যকের পাশেও এখন তেমনই একজন হাঁটার সঙ্গী, যাকে সে জিজ্ঞেস করছে, তুমি জীবনানন্দকে আবিষ্কার করলে কিভাবে? ডাউনটাউন সত্যি সত্যি শুরু হচ্ছে যেখান থেকে, সেখান থেকে বেশ কিছু সরু লম্বা নানা রাস্তা ছড়িয়ে পড়েছে। হে অন ওয়াই শহরটার নামডাক আছে চারপাশে বহু বইয়ের দোকানের খাতিরে। এত ছোট শহরে গায়ে গা লাগিয়ে এত বইয়ের দোকান একসঙ্গে খুব তো দেখা যায় না কোথাও।
আর তাদের মধ্যে বেশিরভাগই পুরনো বইয়ের দোকান, ধুলো পড়া, বাতিল হওয়া, বহু বছর নেড়ে চেড়ে না দেখা, ঘুমিয়ে পড়া, অবসরপ্রাপ্ত সব বই। চাই কি তাদের মধ্যে দু একটা প্রথম বা দ্বিতীয় সংস্করণ বেরিয়ে পড়তেও পারে হঠাৎ, যদি খোঁজা যায় মন দিয়ে। অন্য কোনো শহরে গিয়ে এত আরাম কোনো দিন পাবে কিনা জানে না সম্যক, কেননা চোখ বুজে 10টা দরজা দিয়ে ঢুকে পড়া যায় যদি, তাদের মধ্যে 9খানা দরজাই পুরনো বইয়ের ছোট ছোট দোকানের। হয়তো তাই এই শহরের হাওয়ায় সারাক্ষণ একটা হলদে পাতা মুড়ে রাখার গন্ধ ভেসে বেড়ায়, সে খেয়াল করেছে। আর সেই গন্ধের মধ্যেই আজ দুপুরে ক্যারলের দিকে সে ভাসিয়ে দিয়েছে তার প্রশ্ন, তুমি জীবনানন্দকে আবিষ্কার করলে কিভাবে? তারা এখন হাঁটতে হাঁটতে যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে তাদের গা ঘেঁষে নানা দিকে সানন্দে ছিটকে যাচ্ছে লোকজন। গোল চত্বরটার ঠিক মাঝখানে একখানা গির্জা। সে নিজেও খুব বেশি লম্বা নয়, তবে হ্যাঁ, প্রাচীন বটে। তার চেহারাতেও একখানা পড়ুয়া ভাব, একটু বেশিক্ষণ তাকিয়ে থাকলেই দিব্যি খেয়াল করা যায়। গির্জার গা ঘেঁষে একটা সরু মতো রাস্তা নেমে গিয়েছে নিচের দিকে, যার গায়ে বসানো রয়েছে ফলক, যা বলছে এই হলো ওয়াই নদী পর্যন্ত পৌঁছানোর রাস্তা। খুব অল্প চওড়া, কিন্তু ভরাট হয়ে শান্ত বয়ে চলা এই ওয়াই নদীকে ঘিরেই গড়ে উঠেছে হে শহর, তাই তার এমন নাম, ওয়াইয়ের উপরে হে, হে অন ওয়াই। মজার নাম মনে হয়েছিল সম্যকের প্রথমবার শুনেই, যদিও তার একবারও যাওয়া হয়নি নদীটার দিকে, কিন্তু কালকের মধ্যেই একবার সময় বের করে ওদিকটায় হেঁটে আসতে হবে যে, এটা সে একরকম স্থির করেই ফেলেছে। অন্যমনস্ক এলোমেলো আপন মনে হাঁটার এই মানুষটিকে নদী দেখার সঙ্গিনী হিসেবে পাওয়া যাবে কি? এত দূরের প্রশ্ন সে করতেই পারছে না, কেননা আপাতত সম্যক ক্যারলকে জিজ্ঞেস করছে অন্য একটা প্রশ্ন, তুমি জীবনানন্দকে আবিষ্কার করলে কিভাবে? এখানে বইয়ের দোকানের পাশাপাশি সবজির দোকান, মুদিখানা, ঠান্ডা মাছ মাংসের ঠেক সবই জড়ামড়ি করে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর সব দোকানেই ছোটোখাটো খদ্দেরদের ভিড়। তবে রেস্তোরাঁর সংখ্যা বড় একটা কম নয়। তেমনি এক মাঝারি টিমটিমে রেস্তোরাঁর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ক্যারল আর সম্যক, যখন সম্যকের সোজাসুজি তাক করা দৃষ্টি হঠাৎ তরল হয়ে গেল, আর প্রাচীন সেই গির্জার দরজার নীল রং গলে পড়তে থাকলো বেমালুম। বৃষ্টি, প্রথমে 1 ফোঁটা 2 ফোঁটা, তারপরে ঝিরঝির, যাকে এরা শৌখিন ভাষায় আদর করে ডাকেন ড্রিজল, সেই জিনিস। এতে বোঝা যায় না ঠিকই, কিন্তু ভালোভাবে ভিজে যেতেও বেশিক্ষণ লাগে না। আর সেটা এই মুহূর্তে কিছুতেই চাইছে না সম্যক। বেকায়দায় কোনো রকমে ঠান্ডা লেগে গেলে পরশুর সেশনটা আরও ঝামেলার হয়ে উঠবে, এটা সে ভালোই জানে। সুতরাং ক্যারলকে সে ইশারা করে অনুরোধ জানালো, এবং ক্যারলও রাজি হলো পাশের রেস্তোরাঁটায় ঢুকে পড়তে। ঢুকে সম্যক বুঝতে পারলো এই মহিলার কফি পানের ক্ষমতা অপরিসীম, কেননা ক্যারল আবারও একটা কড়া ঘন কালো কফির অর্ডার রাখলো। সম্যক একটা চা বলে টেবিলে বসলো, আবার সে আর ক্যারল মুখোমুখি। ক্যারলের গাল থেকে পাকা গমের রং গলে গলে নামছিল। ব্যাপারটা অসহ্য, তাই চশমা খুলে তার দিকে তাকিয়ে সম্যক জানতে চাইল, তুমি জীবনানন্দকে আবিষ্কার করলে কিভাবে? যেভাবে অনেক দূরের রাস্তা পার করে মোটেলে রাত কাটাতে আসা মানুষ হঠাৎ বিছানা আবিষ্কার করে। চেয়ারে আরামের হেলান দিয়ে উত্তরটা বলল ক্যারল। বলে সম্যকের দিকে তাকিয়ে যখন বুঝলো যে এরকম আশ্চর্য কাব্যিক উপমার আশা সে কখনোই করেনি, তখন একটু হেসেই ফেলল। ইন্টারভিউতে কেউ যখন এসব জিজ্ঞেস করে, তখন যেমন উত্তর দিই সেটাই তোমাকে দিয়ে দেখলাম, কিন্তু বুঝতে পারছি তোমার ক্ষেত্রে এই উত্তরগুলো কাজ করবে না একেবারে। থ্যাংক ইউ। একটু পড়ছি অল্প। দুটো পরিচ্ছেদের মধ্যে তফাৎটা তো বুঝতেই পারছেন, এবং এই জন্যেই শ্রীজাত, এবং এই জন্যেই ওর গদ্য অনুবাদ করতে গিয়েও ভীষণ টেনশন হয়, কেননা কবিতা অনুবাদ করার মতোই চ্যালেঞ্জ এটা। So how did you discover Jibanananda Das? They had left the glittering arena and the packed marquee of the Hay Festival early in the afternoon without having lunch, taking the wide road that went past the venue, took a slight curve and sloped downwards towards the market town on the bank of the Wye. On this road they walked side by side, an errant stroll. Shammok and Carol ambled along absent-mindedly, trying to combat the cold air. To their right lay the gradually dissipating festival grounds, and to their left, a row of temporary shops, which did not exist at this spot the rest of the year, but did decent business while the festival lasted. They walked past a shop selling wooden jewelry, a cafe set up in a garden, a shop selling cookies and cake, and another with cloth bags. Carol was watching a cat with brown streaks perched on the wall of a house, while a question in Shammok's head, in search of a simple and yet enigmatic answer, rose to the surface now.
So how did you discover Jibanananda Das? It had rained last night. Because most of Wales was at an altitude and was largely open to the elements, the cold spread further and quicker here. Already a white fog was pushing through the open fields and sprawling meadows to descend to the ground. It was as though an unseen figure was spinning up giant white sheets on an invisible clothesline to be dried. And along with it, like wayward devil-may-care boys dribbling a football through a maze of lanes before bursting out on the main road, a slightly chilly, spare and young wind had begun to blow over them. Carol's golden brown mop was fluttering in this wind, while warm vapor emerged from Shammuk's lips, in the shape of a dainty handkerchief as he asked, "So how did you discover Jibanananda Das?" There were no tall or large houses in this town, no spectacular specimens of architecture either. Everything was quite old, as though they had all been standing for several years with the specific intention of training an affectionate eye from a distance on all that was modern, while holding them in loving contempt. Where the road turned to the left, there stood several houses with square chimneys on their roofs, waiting for their fireplaces to come to life, and glass windows peeping through the dense ivy climbing up many of their walls. The town was so small that there was no way to get about except on foot or in a car, although Shammuk had noticed a couple of coaches shuttling between the festival and the town these past few days. But most of the time, there was no one in them except the person in the driver's seat. For everyone was walking, in droves, through the heart of the town, going up and down inclines and declines, trudging through slopes of different flavors, bags of some sort on their shoulders, holding rainbows of umbrellas, they walked. And Shammuk had a companion who was walking too, whom he was asking, "So how did you discover Jibanananda Das?" এখানেই হ্যাঁ হ্যাঁ না না আমরা চলে যাব না তো কারোর কাছে কি মাইক্রোফোন আছে? যদি কারোর প্রশ্ন থাকে হ্যাঁ মাইক্রোফোন কি একটু অডিয়েন্সে দেওয়া যাবে? ততক্ষণ তুমি একটু একটু বলো তুমি উপন্যাস সে কিভাবে এলে কবিতা লেখা থেকে, নাকি লুকিয়ে লুকিয়ে লিখতে সারাক্ষণ? না না, একদমই না। উপন্যাস লেখার জন্যে আমি সেই অর্থে সত্যি বলবো, একেবারে প্রথমে আমাকে উপন্যাস লেখার জন্যে ঠেলে আমাদের বন্ধু, আমাদের গায়ক বন্ধু, সে এখন পরিচালকও বটে, অনিন্দ চট্টোপাধ্যায়। ও তখন ঋতুদার পাশাপাশি কাজ করতো রোববার বলে কাগজটায়। তো আমাকে বলে, তুমি কেন একটা ধারাবাহিক উপন্যাস লেখো না আমার জন্যে? তো আমি তখন বলেছিলাম যে দেখো, আমার ওই অত শব্দ একসঙ্গে ছাপা দেখলেই কেমন একটা লাগে। তো সেটা যে লিখেছে সেই লোকটা আমি, এটা ভাবতেই আমার আরও দুঃস্বপ্ন হয়। তো কিন্তু ও যেমন হয় নাছোড় বান্দা আর কি, তো সেইটা ধরে আমাকে প্রথম একটা ধারাবাহিক উপন্যাস লেখানোর চেষ্টা করে। সেটা আমি প্রায় 2 বছর ধরে লিখেছিলাম রোববার কাগজে। তারপরে আমাকে তখন সেই অর্থে সত্যি কেউ ঠেলা না দিলে এই ধরনের কাজ হয় না বলে হর্ষদা তখন ছিলেন দেশ পত্রিকার সম্পাদক, উনি আমাকে বলেন যে পুজোর জন্য তুমি যদি একটু উপন্যাস প্রথম লেখো। উপন্যাস, তার মানে তোমার এটা 4 নম্বর উপন্যাস? হ্যাঁ, কিন্তু বই আকারে এটা আমার সেই প্রথমটার নাম অর্থে কি? প্রথমটার নাম ছিল 4043। ইট ওয়াজ মানে আ স্টোরি বেসড অন দ্য ইয়ার 4043। আমরা সেটা পড়িনি কেন? সেইটা পড়নি মানে তুমি? বই- না 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 না, পড়নি কারণ বই বেরোয়নি ওটার। তো এখনো তো করা যায়। হ্যাঁ, কিন্তু ওটা আমাকে আসলে, ওটা খুব বড় উপন্যাস, মানে এত ইয়ে নয়, কারণ ওটা 2 বছর ধরে লেখা। ভালো তো। তো সেটাকে একটু সম্পাদনা করে আমাকে ছাপতে দিতে হবে। তো সেই হিসেবে আসা, কিন্তু আমি আসার পরে দেখলাম সত্যি অন্তত যে এই লেখাটা লিখতে গিয়ে আমি টের পেয়েছি, বা আমার আরও একটা উপন্যাস আছে তারা ভরা আকাশের নিচে বলে, যেটা প্যারিস থেকে ফেরার পরে আমি লিখতে পেরেছিলাম ভ্যান গঘ আর এই সময়ের একটা মানুষকে নিয়ে, যে উপন্যাস লেখার মধ্যে আসলে একটা নেশা আছে। সেই নেশাটায় যদি ঢুকে যাওয়া যায় একবার, তাহলে আমি কত শব্দ লিখছি তখন আর কোয়ান্টিটিটা ম্যাটার করে না। তখন ওই নেশার পিছনে ছুটে চলা কোথাও একটা, কারণ আমি এই উপন্যাসটা লিখতে গিয়েও বুঝেছি যে একটা সময়ের পর আমি উপন্যাসটা শুরু করেছি ঠিকই, কিন্তু একটা কি দুটো চ্যাপ্টারের পরে আই ওয়াজ ফলোইং ইট। সে আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, ফলে উপন্যাসটা যেখানে শেষ হয়েছে তার উপর আমার খুব একটা হাত আছে বলে মনে হয় না। যেখানে শেষ হতে চেয়েছে আমি শেষ করে দিয়েছি। এইভাবেই লেখার চেষ্টা করা। আর তোমার প্রথম, আমি পড়ি প্রথমে যে কথা বলা হয়নি, ওই যে কথা বলনি আগে, বলোনি হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও ওই রকমই, মানে দেখতে পাওয়া একটা উপন্যাস। মানে তাতে অনেক এমন কিছু আছে যেগুলোর হয়তো সেই অর্থে ব্যাখ্যা নেই। আমি অবশ্য মনেও করি না যে সব কিছুর ব্যাখ্যা থাকা খুব প্রয়োজন। ব্যাখ্যা সবসময় যে দিতেই হবে তারও কোনো মানে আমি দেখি না। আর ব্যাখ্যা নেই এই কারণে, কারণ আমার কাছেও আসলে নেই সবসময় যে আছে তা নয়। আমি একটা দৃশ্যকে অনুসরণ করতে করতে সেই দৃশ্যটা যেদিকে যায় আমিও সেদিকে যাই, যেখানে সে থামে আমি কলম থামিয়ে দিই। এরপরে আমার হাতে খুব একটা কিছু থাকে না। কেউ বোধহয়
কিছু বলছেন। হ্যাঁ, হয়তো অনেকের প্রশ্ন আছে একটু mic- নমস্কার স্যার, আমার নাম হচ্ছে হিমেল ঘোষ। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনার কবি হিসেবে কারা ইন্সপিরেশন এবং ঔপন্যাসিক হিসেবে আপনার এখন কারা ইন্সপিরেশন? দেখুন, তাহলে আর দুটো সেশন লাগবে, ঘন্টা দুয়েক তো লাগবেই নামগুলো বলতে, যারা কবি বিশেষ করে হিসেবে ঔপন্যাসিকের আরও মারাত্মক। হ্যাঁ, মানে কবি হিসেবে ওইভাবে তো, মানে আমি যদি দুজন দুজন নাম বলতে পারলেন সেইভাবে বলা যায়, কিন্তু এটা আবার ঠিক 13 মিনিট পর পাল্টে যেতে পারে, কারণ আমি যেরকম সেই সময় আমার ইন্সপিরেশনও সেরকমভাবে কাজ করেন। কিন্তু যারা খুব কনস্ট্যান্ট তাদের মধ্যে যদি দুজনের নাম জিজ্ঞেস করেন, আমি অবশ্যই বলবো মির্জা গালিবের নাম এবং জীবনানন্দ দাশের নাম কবি হিসেবে। ঔপন্যাসিক হিসেবে কি বলবো, মানে খুব বলা মুশকিল। মানে আমি তাহলে কিভাবে বলবো, আমি তাহলে সতীনাথ ভাদুড়ির কথা বলবো আর অ্যালবের কামুর কথা বলবো। কিন্তু তার মানে এই নয় যে মার্কেস বাদ বা দস্তয়েভস্কি বাদ, বা মানে আপনি বুঝতে পারছেন, মানে অন্তত 300 লোকের নামের একটা তালিকা হবে, ফলে এটাই আরো গিয়ে কয়েকটা শুনি না। আর কি বলবো, মানে হেমিংওয়ে কিছু ক্ষেত্রে। কবি যদি বলো তাহলে অবশ্যই সিলভিয়া প্লাথ। হ্যাঁ, এবং মানে আমি বাংলায় তো বাকিদের ঢুকতেই পারছি না, কারণ বাংলায় ঢুকলেই 30টা নাম বেরিয়ে যাবে। তো এরকম বা র্যাবো, মানে রিলকের কথা বলবো, ভীষণ একটা সময় প্রভাব ফেলেছে। মানে রিলকে যখনই মানুষ প্রথম শুরু করে, আমার ধারণা সে ওই ফাঁদে পা দেয় আর কি। এবং ঔপন্যাসিকদের মধ্যেও আমি সত্যি, আমাদের মুশকিল হচ্ছে যে আমরা তো এই তোমরা আছো বলে আমরা পড়তে পারি। মানে তুমি ধরো যে কাজটা করছো সেই কাজটার জন্য আমি পড়তে পারছি, মানে আমরা যাই পড়েছি সবই তো ইংরেজিতে, ফলে অনেক অনেক জিনিস পড়িনি এমনও থেকে গেছে। কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি পামুকের কথা বলবো এই সময় দাঁড়িয়ে। পামুকের লেখা, কুন্দেরার লেখা ভীষণ ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। যেগুলো বললাম এগুলো খুবই উদযাপিত নাম, কিন্তু এর বাইরেও অনেক নাম আছে, সেটা বসে ভাবতে হবে। সেটা একটা সেশন আলাদা বলবো আমাদের পরের বছর দিতে, শুধু নাম করা হবে বসে বসে। ধন্যবাদ, বসুন আপনি প্লিজ। নমস্কার, আমি অঙ্কুশ। তুমি করেই বলছি। তো দুটো পরিচ্ছেদ আমরা শুনলাম এই গল্পের। তো আমার একটাই প্রশ্ন, যে উপন্যাস অনেকটা আলাদা কবিতার থেকে, কিন্তু আমার মনে হলো যে কবিতার ছাপ অনেকটাই উপন্যাসে রয়ে গেছে। মানে এই যে দুটো পরিচ্ছেদ পড়া হলো, আমার মনে হয় এই দুটো থেকে আমরা দুটো খুব সুন্দর কবিতা পেতে পারি। প্রথমটা হচ্ছে যেটা আপনি শব্দ নিয়ে খেললেন। আপনি প্রথমেই বললেন যে খেলা, শব্দ নিয়ে খেলা হবে, তো কবিতাটার নাম হতে পারে খেলা। আর সিনোনিমগুলো যেভাবে এলো, সেটা হয়তো এক একটা ডায়ালগের ফর্মে কবিতা চলতে থাকলো, এবং যেটা শেষ হয়েও শেষ হলো না, সেটা হচ্ছে অভিধান। যে যেখানে গিয়ে আমরা আর হারিয়ে যাব, আবার হারিয়ে যাব, এবং হয়তো আরেকটা কবিতা জন্মাবে, যেটা হয়তো জন্মাচ্ছে পরের চ্যাপ্টারে গিয়ে, যেখানে বলছে বারবার একটা কোয়েশ্চেন ফিরে আসছে, যে তুমি জীবনানন্দ দাশকে খুঁজে পেলে কিভাবে। তো এইটা আরেকটা হেডিংয়ে আরেকটা কবিতা হতে পারে, যেখানে সব থেকে সুন্দর উত্তরটা ওই একদম শেষে গিয়ে আমরা পাচ্ছি একটা এক লাইনের মাধ্যমে। তো আমি যে কোয়েশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে যে কবিতা কি এইভাবে ইনফ্লুয়েন্স করে গেছে উপন্যাস লিখতে, নাকি না হয়তো কোথাও গিয়ে মিশে গেছে? খুব ভালো প্রশ্ন। আমাকে, আপনি বসুন প্লিজ। আমাকে হয়তো করেও থাকতে পারে, কারণ আমি তো সেই অর্থে মূলত গদ্যকার নই। গদ্য লেখার চেষ্টাই শুরু করেছি বছর 5 হবে, সেই অর্থে সময় দিয়ে, শ্রম দিয়ে, মন দিয়ে। তার আগে গদ্য লেখা বলতে পত্রিকা বা খবরের কাগজের জন্য বিষয়ভিত্তিক লেখা। কিন্তু লিখতে গিয়ে আমি নিজে যেটা খেয়াল করি, উপন্যাস লেখার, এটা অরুণাভ অনেক ভালো বলতে পারবেন, যে উপন্যাস লেখার নিশ্চয়ই অনেক প্রকৌশল আছে, অনেক প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, যেগুলো যারা সত্যিকারের গদ্যকার বা গদ্যকার, বড় বড় গদ্যকার, তারা জানেন, তারা বুঝে করতে পারেন। কিন্তু আমি যেহেতু, আপনি ওর প্রশ্নের উত্তরেই যেটা বলছিলাম, যে আমি যেহেতু আমার ইচ্ছেকে অনুসরণ করি, এর বাইরে আমি কিছু দেখতে পাই না খুব একটা, সেটা হয়তো খুব অন্ধ একটা প্রক্রিয়া। সেই কারণেই হয়তো কবিতার প্রভাব আমার মধ্যে থেকে যেতে পারে লেখার মধ্যে। তোমার কি মনে হয় অর্ণব? তুমি? হ্যাঁ, না, কবিতার প্রভাব কেন, শুধু কবিতাই এটা প্রভাব শুধু নয় আমার মতে। বিশেষ করে সেটা অনুবাদ করতে গিয়ে বোঝা যায়, কারণ তখন তো ভাষাটাকে একদম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হচ্ছে, ফলে পরিষ্কার হয়ে ওঠে কানে যেগুলো শুনতে পাই, যে 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 বাজনা সঙ্গীতটা যেটা শোনা যায়। এবং সেটাই তো হওয়া উচিতই,
যখন তুমি কবি হিসেবে উপন্যাস লিখছো তখন তো আমাদের প্রত্যাশাও আছে, আর তুমি নিজেও সেটা নিয়ে যাচ্ছ একটা একটু অন্য মিডিয়ামে, কিন্তু সম্পূর্ণ আলাদা মিডিয়াম তো নয়। আর আর গদ্য লেখার তো অনেক লোক আছে, কটা কবি উপন্যাস লেখে? না, সে হয়তো আমার মতো অনেকেই ফাঁদে পা দেয় না বলে বেঁচে যায়, কিন্তু এটা ঠিক যে মানে কবিতার প্রভাব চেতনে অবচেতনে আছে, সেটা আমি নিজে লেখা শেষ করার পর পড়ে বুঝতে পারি। এবং সেটাকে আমি আসলে ঝেড়ে ফেলতে চাইও না হয়তো, কারণ কবিতার প্রতি একটা ভালোবাসা তো আছে অনেক দিনকার, তো থাকলে থাকুক এরকমই মনে হয়। সামনে একটু মাইক। আমাদের কখন উঠতে হবে, কেউ এখনো তাগাদা দিতে আসেনি, কিন্তু পরের প্যানেল যখন বসে পড়বে এখানে তখন আমরা উঠে যাব। ও, প্রশ্ন? আচ্ছা, আমি ভাবলাম পরের প্যানেল। এই একটু অপরাজিতের দিকে একটা মাইক দাও। এটাও একটা বইয়ের নাম, পরের প্যানেল। হ্যাঁ, আমি বলছি ওই উপন্যাসের প্রকৌশল বললে না, সেইটা নিয়েই আমার প্রশ্ন, যে তুমি তো এমনিতে গদ্যকার নয়, কিন্তু যখন ধরো রবিবারে তুমি 2 বছর ধরে উপন্যাসটা লিখলে, তুমি বললে উপন্যাসকেই একটা দুটো চ্যাপ্টারের পরে উপন্যাসকেই ফলো করে যাচ্ছ, কিন্তু সেটা 2 বছর ধরে যে লিখলে সেটা কি ওই মানে প্রতি সপ্তাহে ফরমাইশ মতন বসলে, নাকি যখন যখন লেখা এলো এগিয়ে রাখলে? এটা খুব ভালো প্রশ্ন অপরাজিত দিদি, ধন্যবাদ। মানে আমি বলি যে ওই লেখাটা খুব সাফার করেছে। তার কারণ আমার সবসময় মনে হয় এই লেখাগুলো লিখতে গিয়ে আমি যেটা করেছি যে হয় কোথাও চলে গিয়েছি, নিজেকে 20 দিন 1 মাস 2 মাসের জন্য বিচ্ছিন্ন করে নিয়েছি সব কিছু থেকে, বা রোজ একটা নিয়ম করে লেখাটার মধ্যে ঢুকেছি। আসলে আমার মনে হয় যখনই একটা বড় জিনিস তৈরি করার একটা প্রক্রিয়া চলে, মানে মাপে বড় বলছি আমি, যে একটা 40,000 50,000 শব্দ আমাদের কাছে মাপে অনেকখানি, তখন আমার মনে হয় যে ওইটার মধ্যে বাঁচা খুব দরকার। মানে এমন হয় না যে আমি একটা অন্য জীবন বাঁচছি, হঠাৎ রাত 9টায় ঢুকে ভাবলাম যে এবার উপন্যাসের পরের চ্যাপ্টারটা লিখি, তাহলে সেটা পড়তে গিয়েও বোঝা যাবে যে ওর মধ্যে একটা বিচ্ছিন্নতা কাজ করছে। ওই যে 2 বছর ধরে লেখা, ওটা একবারে লিখে জমা দেওয়া হয়নি। ফলে ওই প্রত্যেক সপ্তাহে যখন শুক্রবার তাগাদা আসতো যে এই রবিবার পাতা ছাড়তে হবে, লেখাটা দাও, তখন শুক্রবার আমি বসতাম এবং আমাকে মনে করতে হতো যে আগের সপ্তাহে কী যেন বেরিয়েছিল, আমি আবার পড়ে দেখতাম। এবং তখন আমি বুঝেছি, যে কারণেও আমি এখনও ছাপিনি উপন্যাসটা বই আকারে, কারণ অনেক জায়গায় ওই সেলাইয়ের দাগ থেকে গেছে, যে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে ওই খণ্ডগুলো আমি সেলাই করতে করতে গেছি, যে তো তখন লেখাটা মসৃণ হয় না। কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি হয়, যে আমি চেষ্টা করি একবারে বসে টানা 1 মাস 2 মাস ভাবনাটাকে একটু জারিয়ে নিয়ে নিজের মধ্যে একেবারে লেখাটা শেষ করে তবে তার মধ্যে বেরিয়ে তবে লেখাটা জমা দিতে। ওই কিস্তিতে লিখতে গেলে আমার ধারণা লেখা খুব সাফার করে, অন্তত আমার মতো লোকের ক্ষেত্রে তো করেই। তো যখন উপন্যাস এখন লেখো তখন কি সেই সময় কবিতা লেখো না? না, তা নয়, তবে এটা ঠিক যে অন্য কোনো গদ্য লিখি না। মানে সেই সময় খবরের কাগজ বা পত্রপত্রিকাকে একটু মানে খুব মৃদুভাবেই প্রত্যাখ্যান করতে হয়, যে না, আমি এখন একটা বড় লেখার মধ্যে আছি, আমি অন্য কোনো বিষয় নিয়ে লিখবো না। কবিতা আমাকে ততটা ঝামেলায় ফেলে না। কিন্তু যদি কেউ বলেন যে আচ্ছা কলকাতায় তেমন শীত পড়ছে না কেন, এটা নিয়ে একটু 350 শব্দ লিখে দিন, তখন ওইটা লিখতে খুব মুশকিল হয়। বা লক্ষ্মী পুজোয় তেমন ব্যবসা নেই, এটা নিয়ে 400 শব্দ। তো এই ধরনের অনেক কিছু আমাদের ধরুন লিখতে হয়, তো সেইগুলো হয় ওই 2 মাস আমি একটু মোটামুটি ফোন বন্ধ করে। তো আমার প্রতি অনেকের অভিযোগ, আপনার ফোন কেন বন্ধ থাকে? ওই যাতে মনটা খোলা থাকে তাই জন্য ফোনটাকে বন্ধ রাখতে হয়। ফোন আর মন একসঙ্গে খোলা রাখা খুব মুশকিল। হ্যাঁ। This is for Arunava Sinha, sir. I've read your translation of Chaurangi and I think it was pretty poetic. So my question to you is, when you translate something that is as aesthetic or as nostalgia based as Chaurangi, what do you stress on more, like the tone, the words, or your interpretation of an essence, or your interpretation of a city that is dying or that is rejuvenating in a time that is stuck between 20th and 21st century? The first thing, that Chorangi is almost like current affairs to me. I'm quite old. But anyway, no, I don't think a translator consciously tries to interpret the text in any way. Of course, there may be subconscious or unconscious readings, but consciously you are just trying to follow the text the way it is.
এবং সেই টেক্সটার মধ্যে যা যা যে দ্য কোয়ালিটিস দ্যাট দ্য অরিজিনাল টেক্সট হ্যাজ, ইফ দ্য অবজেক্টিভস you mentioned are applicable to the original text, such as bringing a sense of nostalgia or trying to create a contrast. Don't forget that it was written, Chorangi was written in the original in the late 50s and serialized and first published in novel form in 62. So it wasn't a nostalgic novel for the writer. He was writing about himself, just a few years previously. And nor was it a contrast to Calcutta of the future. So to introduce any of those elements would be a form of anachronism. Standing where I was when I translated it, I couldn't possibly bring in what I knew of Calcutta 40 years later, so that wouldn't be right at all. But if you just limit yourself to the text and be led by it, that problem solves itself pretty much. One more question. Auction করবে নাকি? না, এমনিতেও নেই, সুতরাং আমরা উঠে যেতে পারি। ওই যে পেছনে। Can you pass the mic there, please? এটা ঠিক প্রশ্ন না, একটা কমেন্ট করতে পারি অ্যাবাউট বৃক্ষ অনুবাদক। বৃক্ষ অনুবাদক এবারে দেশে বেরোবার পর আমি পড়তে শুরু করি এবং আমার মনে হয়েছে এটা খুব একটা অদ্ভুত এবং একটা কঠিন উপন্যাস। কঠিন বলতে এটা পড়া খুব সহজ নয়, আবার একই সঙ্গে একটা যেন নেশা ধরিয়ে দেয়। আমি বারবার পড়ি, একই অংশ বারবার পড়ে এখনও শেষ করতে পারিনি, কারণ মনে হয় যে শেষ হলেই তো ফুরিয়ে গেল। বারবার ছেদ পড়ে, আবার যখন ফিরে আবার আগের অংশগুলো বারবার পড়ি। তা এটা লেখার সময় কি আপনার মনে হয়েছে, তোমার মনে হয়েছে যে এটা একটু একটু অন্যরকম, একটু কঠিন? আপনার নামটা জানা হলো না? প্রদীপ পারেখ। আচ্ছা আচ্ছা। না, লেখার সময় আসলে আমার মনে হয় যে এই মন্তব্যটা অনেকে করেছেন, আমাকে সোশ্যাল মিডিয়াতেও বা এমনিও জানিয়েছেন যে একটু কঠিন লাগছে, মানে ইটস নট আ ভেরি ইজি রিড। এবার সেইটা আমার মনে হয় যে খুব আপেক্ষিক, মানে কঠিন টেক্সট কিনা বা সহজ টেক্সট কিনা সেটা খুবই আপেক্ষিক আর কি। মানে আমার কিন্তু লিখতে যাওয়ার সময় আমার নিজের কঠিন লাগেনি, মানে আমি হয়তো লিখলে এইভাবেই লিখতাম। আমি জানি না পাঠক হিসেবে এই টেক্সটটাকে অন্য একজনের কাছ থেকে পেলে আমার কেমন মনে হতো, কিন্তু আমি আসলে এই ধরনের গদ্যের চলন পছন্দ করি বলে বা এই ধরনের বিষয় আমাকে অনেক বেশি টানে বলে এইটা খুব স্বাভাবিকভাবে আমার মধ্যে থেকে এসছে, না হলে জোর করে তৈরি করতে হতো। সেইটার আমি খুব বিরোধী। কিন্তু যদি এটা কারোর কঠিন লেগে থাকে, সেটার মধ্যে আমারও নিশ্চয়ই একটা যোগাযোগের ব্যর্থতা কাজ করেছে, যে সোজাভাবে যোগাযোগ হচ্ছে না। আবার আপনার মতো পাঠককেও আমার মতো মানুষের খুব প্রয়োজন, যিনি এই কাঠিন্যটাকে পার করেও বারবার পড়ে সেটাকে শেষ করতে চাইবেন। সেটাই আমি চাইবো যে একজন মানুষ যাকে আমি এইটা দিচ্ছি একটা টেক্সট হিসেবে, একটু কঠিন লাগলেও যদি একটু সময় ধরে সেটাকে নেন, একটু ধৈর্য ধরে পড়েন, তাহলে হয়তো আমার পরিশ্রমটা, আমার ভাবনাটা কোথাও সার্থক হয়। মানে তাই না, কঠিনের থেকে কঠিন হয়, যাই না, কঠিন বোধ হয় কঠিনটা খুব আপেক্ষিক। আমার মনে হয় সময় হয় তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার মতো একটা ব্যাপার আছে। যেমন একটা দৃশ্য যেটা আমি অনুবাদ করতে গিয়ে আমি থেমে গেলাম, কেননা আমি হাসি মুখে, তখন একটা অদ্ভুত মানে ক্যালানে মার্কা হাসি চলে এলো মুখে, কারণ আমি সিনটা দেখছি তখন সামনে। সিনটা হচ্ছে ওইটা যে গলির মধ্যে দিয়ে ছেলেরা ফুটবলটা নিয়ে ছুটতে ছুটতে হঠাৎ দুম করে বড় রাস্তায় গিয়ে পড়লো। তুমি সেটাকে ব্যবহার করেছো হাওয়াটা কিভাবে এসে পৌঁছলো সেটা দেখাতে, কিন্তু আমি কিন্তু ওই ফুটবল খেলার দৃশ্যটা খালি দেখে যাচ্ছি এবং এত ভালো লাগছে যে ওটাকে ছাড়তে চাইছি না। বারবার আমি ছেলেগুলোকে দিয়ে খেলাচ্ছি, একবার এদিকে ডজ, একবার ওদিকে ডজ, তারা তখন বড় বড় প্লেয়ার হয়ে গেছে। প্রায় 10-15 মিনিট ধরে আমি ওটা আমার মাথায়। রেজাল্ট কি হয়েছিল তোমার মনে আছে? মেসি জিতেছিল। তো তাহলে ঠিক আছে। তো মানে সেই আসলে ওইটারও একটা মজা আছে, একদমই সেই তাই, মজাটা যদি আমরা সেটাই, চেষ্টা সেটাই। করি। মানে ভাষার স্তরে বা ইমেজের স্তরেও যে একটা উপন্যাস, শুধু কবিতায় না, উপন্যাসেরও যে অস্তিত্ব আছে, শুধুই যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, সেটা আমার মনে হয় ভীষণভাবে এখানে। এবং আমারও সবসময় একটা বিশ্বাস, যে কোনো আমি পাঠক হিসেবে উপন্যাস পড়তে গেলে যেটা খুঁজি, যে সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে শুধু ঘটনাক্রম বা একটা গল্প নয়, সেই গল্পটা কিভাবে বলা হচ্ছে, দ্য ওয়ে অফ সেইং ইট, দ্য ওয়ে অফ পুটিং ইট ফরওয়ার্ড। এবার সেইটা যদি একজন মানুষ থেকে আরেকজন মানুষে আলাদা না হয়,
তাহলে আমার একটু অসুবিধে হতে থাকে পাঠক হিসেবে। সেই জন্য আমার কোথাও মনে হয়েছে যে এইটা আমার গল্প বলবার ভঙ্গি। এবার এটার সঙ্গে যদি পাঠক পরিচিত হন, যদি এটাকে একটু বের করে নেন, একটু সহ্য করে এগোন ধৈর্য ধরে, তাহলে আমার সেই শ্রমটা, ভালোবাসাটা সার্থক হবে। তো ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ অরুণাভকে, ধন্যবাদ। হ্যাঁ। হ্যাঁ, এবং ধন্যবাদ টাটা স্টিল KLMকে আমাদের এই সেশনটা দেওয়ার জন্য। দেখা হবে সকলের সঙ্গে এবার আবার। যাও সবে নিজ নিজ কাজে বলে নিজেই নিজেই পর্দা বন্ধ করে দিয়ে